সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৌন্দর্যের সঙ্গে যদি বুদ্ধিমত্তা হন অপ্রতিদ্বন্দ্বী, তবে ক্লিওপেট্রা রানীকে নিয়ে লিখতে গিয়ে কবিরা কি করবেন কার্পণ্য। টিকলো নাক, মাঝারি মুখ, ঠোঁট দুটো যেন পদ্ম ফুলের পাপড়ি, এমনই সব বাহারি ধরন ছিল তার রূপে। ইতিহাসের পাতায় এ পর্যন্ত যত রূপসী নারীর কথা বর্ণনা করা হয়েছে, তাদের মধ্যে অন্যতম মিশরের সৌন্দর্যের রানী ক্লিওপেট্রা। বন্ধুরা, আজ আমরা জানব প্রাচীন মিশরীয়দের রানী ক্লিওপেট্রা সম্পর্কে। ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী। আরবি ভাষা মিশরের সরকারি ভাষা। মিশরের জনগণের অধিকাংশই আরবি ভাষাতে কথা বলে। প্রাচীনকাল থেকেই নীলনদ মিশরের জীবনযাত্রায় মূল ভূমিকা পালন করছে। মিশর নীলনদ, পিরামিড ও তাদের রাজা বাদশাদের মমির জন্য বিখ্যাত। মিশরের রাজাদের বলা হতো ফারাও। তৎকালীন মিশরের ইতিহাসখ্যাত টমিলি বংশের ছেলে সন্তানদের নামের শেষে টমিলি এবং কন্যা সন্তানদের নামের শেষে ক্লিওপেট্রা নামটি জুড়ে দেওয়া হতো। ইতিহাস বিখ্যাত যে ক্লিওপেট্রার নাম আমরা শুনেছি, তিনি হলেন মিশর শাসনকারী টমিলি বংশের শেষ শাসক সপ্তম ক্লিওপেট্রা। দ্বাদশ টমিলির কন্যা ক্লিওপেট্রা ছিল খুব বুদ্ধিমতী, শিক্ষিতা এবং শিথিল নৈতিকতা সম্পন্ন নারী। তার জন্ম খ্রিস্টপূর্ব 69 সালে এবং মৃত্যু 12 আগস্ট 30 খ্রিস্টপূর্ব। সপ্তম দশকের শুরুতে মিশরে ইসলামের আবির্ভাব ও বিকাশের সূচনা হয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় মিশর ও আলেকজান্দ্রিয়ায় রোমান শাসককর্তা বাদশাহ জুরাহ মুস্কান ইবনে ইয়ামিনকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে একটি পত্র প্রেরণ করেছিলেন। সেই থেকেই মিশরে ইসলাম প্রচার শুরু হয়ে যায়। রহস্যময় জীবনের এই নারী সপ্তম ক্লিওপেট্রা ছিলেন সৌন্দর্যে অতুলনীয়। ক্লিওপেট্রা নামের অর্থ হল গ্লোরি অব দ্য ফাদার। রানী ক্লিওপেট্রা ছিলেন প্রাচীন মিশরের শেষ ফারাও। তার আগে আরও 6 জন ক্লিওপেট্রা থাকলেও তার মতো করে কেউ ইতিহাসের পাতায় জায়গা করে নিতে পারেনি। তার পূর্বপুরুষ প্রথম টমিলি ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট, অন্যতম সেনাপতি, যিনি আলেকজান্দ্রিয়ায় বিখ্যাত একটি লাইব্রেরি তৈরি করেছিলেন। 641 সালে আরবের মুসলিম আক্রমণকারীরা মিশর দখল করে। তখন থেকে মিশর মুসলিম ও আরব বিশ্বের একটি অংশ। খ্রিস্টপূর্ব 525 সালের দিকে পারস্য আক্রমণকারীরা মিশর দখল করে ফেলে এবং মেমফিসের উত্তরে ব্যাবিলন অন দ্য নাইল দুর্গ স্থাপন করে। খ্রিস্টপূর্ব 332 সাল পর্যন্ত এখান থেকেই তারা মিশর শাসন করে। এরপর আলেকজান্ডার দখল করেন মিশর। তার সাম্রাজ্যের রাজধানী হিসেবে স্থাপিত হয় আলেকজান্দ্রিয়া এবং ব্যাবিলনের গুরুত্ব কমে যায়। গৃহযুদ্ধ শুরু হয় সম্রাট জুলিয়াস সিজার এবং বিদ্রোহী সেনাপতি পম্পেইয়ের মধ্যে। এই যুদ্ধে বিদ্রোহী সেনাপতি পরাজিত হন আর তিনি মিশরের রাজধানী আলেকজান্দ্রিয়ায় পালিয়ে যান। সিজারও তার বিশাল সেনাবাহিনী নিয়ে মিশর দখলের উদ্দেশ্যে রওনা দেন। মাঝে মিশরের সম্রাট টমিলি সিজারকে বাধা দেন, তবে সিজারের বিশাল সৈন্যের সামনে পরাজিত হন তিনি। রানী ক্লিওপেট্রা অনুভব করেছিলেন যে সিজারের স্বপ্ন মিশরের ধন সম্পদ অধিকার করা, আর তার জন্য প্রয়োজন মিশরের সিংহাসন। ক্লিওপেট্রার শাসনকালে মিশরের অবস্থা ছিল বিশৃঙ্খল। তার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। টমিলি ষড়যন্ত্র করে ক্লিওপেট্রাকে মিশর থেকে বিতাড়িত করে রাজ্য শাসন করতে থাকে। ক্লিওপেট্রা তখন তৎকালীন সিরিয়ায় পালিয়ে যান জীবন রক্ষার্থে এবং সিংহাসন পুনরুদ্ধার করার জন্য সৈন্য জোগাড় করতে। খ্রিস্টপূর্ব 44 সালে ক্লিওপেট্রা তার ছেলে ও স্বামীসহ রোম ভ্রমণে যান সিজারের আমন্ত্রণে। এর আগেই অবশ্য জুলিয়াস সিজারের একটি ছেলের জন্ম দিয়েছিলেন ক্লিওপেট্রা, তবে প্রকাশ্য কখনো সেই সন্তানকে স্বীকৃতি দেননি জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার ছিলেন ক্লিওপেট্রার ক্ষমতা টিকিয়ে রাখার অস্ত্র, তবে এবার জুলিয়াস সিজার নয়, বরং নিজের সৌন্দর্যকে অস্ত্র করে তা দিয়ে তিনি আরেক রোমান সম্রাট অ্যান্টনিকে কাজে লাগাতে চাইলেন ক্ষমতা কুক্ষিগত করা এবং সিংহাসনে আরোহণ করার জন্য। সেই সময় সিজার তার ক্ষমতা হারান অক্টোভিয়ান, মার্ক অ্যান্টনি এবং মার্কাস লেপিডাসের হাতে। এদিকে অ্যান্টনি ক্লিওপেট্রার সঙ্গে সমঝোতার জন্য একটা উপায় খুঁজছিলেন। রাষ্ট্রদূতের মাধ্যমে অ্যান্টনি একটি চিঠি পাঠান, কিন্তু মিশরের অর্থব্যবস্থা তখন হয়ে পড়েছিল ভীষণই বেহাল।
কিন্তু ক্লিওপেট্রা অ্যান্টনির চিঠির কোনো জবাব না দিয়ে একজন দূত মারফত তার বাসমান রাজপ্রাসাদে আমন্ত্রণ করেন। রাজা অ্যান্টনি ক্লিওপেট্রার সৌন্দর্যের কথা আগেই শুনেছিলেন, কিন্তু তিনি যখন তার সামনে এসে দাঁড়ালেন মনে হলো যেন স্বয়ং সোনার পোশাকে মোড়া স্বর্ণপুরী থেকে আগত প্রেমের দেবী তার সামনে হাজির হয়েছেন। ক্লিওপেট্রা ও রাজা অ্যান্টনি প্রথম দেখাতেই একে অপরের সঙ্গে ভালোবাসা করে ফেলেছিলেন। ক্লিওপেট্রার এই কৌশলটিও যেন কাজে লেগেছিল। অ্যান্টনি তার প্রেমে পাগল হয়ে তার সঙ্গে আলেকজান্দ্রিয়ায় বেশ অনেকটা সময় কাটালেন। অ্যাক্টিয়ামের যুদ্ধ হয় রাজা অ্যান্টনি আর রোমান সাম্রাজ্যের অন্যান্য শাসকদের মধ্যে। এই যুদ্ধের মধ্যে একটি গুজব ছড়ানো হয়েছিল, ক্লিওপেট্রা আত্মহত্যা করেছেন। প্রেয়সীর মৃত্যুর খবর শুনে রাজা অ্যান্টনি অনেকটাই ভেঙে পড়েন এবং তলোয়ারের আঘাতে নিজের জীবন শেষ করে দেন। তখন যুদ্ধের অবস্থা বেশ অস্থিতিকর অবস্থা ছিল। রাজা অ্যান্টনির পরাজয় ছিল 100% নিশ্চিত। রাজার মৃত্যুর পর যুদ্ধে বিজয়ী হন রোমান সাম্রাজ্যের আরেক অধিপতি অক্টোভিয়ান। এই সময় অক্টোভিয়ান মিশর দখল করে নেন। ক্লিওপেট্রা পরাজিত হওয়ার আক্ষেপ এবং অ্যান্টনির মৃত্যুতে আত্মহত্যা করতে যান, কিন্তু সেটা তার কপালে হয় না, কারণ অক্টোভিয়ানের সৈন্যরা তাকে পাহারায় রেখেছিল। কিন্তু শেষ রক্ষা আর ক্লিওপেট্রার হলো না। বন্দী ক্লিওপেট্রা বিষাক্ত মিশরীয় গোক্র সাপের কামড়ে আত্মহত্যা করেন। অনেকের মতে ক্লিওপেট্রা আত্মহত্যা করেননি, বরঞ্চ তাকে হত্যা করা হয়েছিল। ইতিহাসবিদদের মতামত ভিন্ন হলেও এক সময়ের ক্ষমতাধর নারীর যে করুণ পরিণতি হয়েছিল তা আজও ইতিহাসের রহস্যের মধ্যেই লুকিয়ে রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।